কথা বলছি প্রফেসর ডাক্তার হাফিজুর রহমান স্যারের সাথে। দর্শকদের অনুরোধে ইতোপূর্বে ডায়াবেটিস রোগ নিয়ে স্যার আলোচনা করেছিলেন। স্যারের ডায়াবেটিক রোগের আলোচনা শুনে আমাদের অনেক দর্শক থাইরয়েড রোগের উপর ভিডিও প্রকাশ করতে অনুরোধ করেন, এমনকি অফিসে সশরীরে উপস্থিত হয়ে স্যারকে অনুরোধ করেছেন। প্রফেসর ডাক্তার হাফিজুর রহমান স্যার একজন থাইরয়েড রোগ বিশেষজ্ঞ। তিনি 2 যুগেরও বেশি সময় থাইরয়েড রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা দিয়ে আসছেন। স্যার, দর্শকদের চাহিদার প্রেক্ষিতে আপনি থাইরয়েড গ্রন্থি ও এর রোগ সম্পর্কে কিছু বলুন। থাইরয়েড গ্রন্থি ও রোগ সম্পর্কিত আলোচনা একটি চলমান প্রক্রিয়া। সবার আগে এ বিষয়ে নোটিফিকেশন পেতে আমাদের গ্রিনমেট 720 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। ধন্যবাদ শহীদ, এবং ধন্যবাদ দর্শকদের যারা আসলে এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করেছেন। থাইরয়েড এই জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে ঠিক ডায়াবেটিসের মতো দিন দিন থাইরয়েডের রোগীর সংখ্যা বেড়েই চলছে, এবং বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ থাইরয়েড রোগে ভুগছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে অনেক রোগী আমরা রোগ নির্ণয় ডায়াগনোসিস হয় না আর কি, যার ফলে সবারই আসলে রোগী ডাক্তার সবারই এই থাইরয়েড বিষয়ে সচেতনতা খুব জরুরি। পৃথিবীতে প্রায় 1/3 মানুষ আয়োডিনের অভাবে ভোগে, এবং এই আয়োডিনের সাথে এই থাইরয়েড গ্রন্থির সিক্রেশন, থাইরয়েডের গ্রন্থির রোগ খুবই ওতপ্রোতভাবে জড়িত। এজন্য আমাদের যদি আমাদের খাদ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে থাইরয়েডের বিশেষ করে হাইপোথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজমজনিত যে সমস্যা, সেগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। এবার থাইরয়েড গ্রন্থি সম্পর্কে আসি। থাইরয়েড গ্রন্থি আসলে এন্ডোক্রাইন গ্রন্থির মধ্যে, এন্ডোক্রাইন গ্রন্থি বলতে আমরা যেটা বুঝি যে কোনো নালী ছাড়াই তারা যে হরমোন নিঃসরণ করে সেটা সরাসরি রক্তে মিশে যায়। এন্ডোক্রাইন গ্রন্থির মধ্যে সবচেয়ে একেবারে খুব সুপারফিশিয়াল, অর্থাৎ খুব ভেসে ভেসে থাকে এই গ্রন্থিটা উপরে, ঠিক গলার আমরা যে বলি ধরের নিচে এই গ্রন্থিটা অবস্থান করছে, একেবারে প্রজাপতির মতো একটা গ্রন্থি, আকৃতিতে প্রজাপতির মতো। এবং যখন গ্রন্থিটা যে একটু বড় হয়, সাধারণত আয়োডিনের অভাবে এই গ্রন্থিটা বেড়ে যায়। বড় হলে ইভেন রোগীও কিন্তু নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে গ্রন্থিটা দেখতে পারে। যদি সেরকম পানি খাওয়ার মতো ঢোক গেলে তখন কিন্তু গ্রন্থিটা উঠানামা করে, উঁচু নিচু হয়, যার ফলে রোগী নিজেও কিন্তু বুঝতে পারবে যে তার থাইরয়েড গ্ল্যান্ডটা বাড়লো কিনা। থাইরয়েড গ্রন্থিটা গুরুত্বপূর্ণ এই কারণে যে বাচ্চা যখন গর্ভে আসে, গর্ভের থেকে 20 থেকে 22 দিনের মধ্যেই থাইরয়েড গ্রন্থিটা ডেভেলপমেন্ট শুরু হয়, মানে তৈরি শুরু হয়। বাচ্চা যখন গর্ভে আসে যখন বাচ্চা, সেই গর্ভ অবস্থায় 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু থাইরয়েড গ্রন্থিটা তৈরি হওয়া শুরু হয়ে যায়। মাসিকের প্রথম দিন থেকে আমরা এটা হিসাব করি। যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন তো একটা গর্ভবতী মা নিজেই অনুভব করতে পারে যে হয়তো আমার পেটে বাচ্চা আসতে পারে, কিন্তু আমরা সাধারণত গর্ভের হিসাবটা করি যেদিন থেকে শেষ মাসিক যেদিন থেকে শুরু হয়, ওদিন থেকে আমরা গর্ভের হিসাবটা করি। ওদিন থেকে 20 থেকে 22 দিনের মধ্যেই কিন্তু থাইরয়েড গ্রন্থি তৈরি হওয়া শুরু হয়ে যায়। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবং আরেকটা বিষয় হলো, গর্ভাবস্থায় 80 দিন থেকে এই থাইরয়েড গ্রন্থির যে হরমোনগুলো আছে, সেই হরমোনগুলো কিন্তু নিঃসরণ হতে শুরু করে। কারণটা কি? কারণ হলো যে এই থাইরয়েড হরমোন যেগুলো, সেটা আমাদের শরীর বৃদ্ধি এবং মস্তিষ্ক বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং শরীর এবং মস্তিষ্ক বৃদ্ধি কন্ট্রোল করে এই থাইরয়েড যে হরমোনগুলো। এটা আমরা পরে আসতেছি কি হরমোন এটা নিঃসরণ করে, পরে আসছি। যার ফলে ভ্রূণ অবস্থায় অর্থাৎ একটা মাকে খুব সচেতন থাকতে হয় যে, কারণ তার থাইরয়েড গ্রন্থিটা যেন ভালো মতো ডেভেলপ করে, ভালো মতো তৈরি হয়, ভালো মতো হরমোন নিঃসরণ করতে পারে। এই জন্য মাকে খুব সচেতন থাকতে হয়। সচেতন সে কিভাবে থাকবে? সে প্রচুর পরিমাণে আয়োডিন জাতীয় খাদ্য খাবে, যাতে তার শরীরে আয়োডিনের ঘাটতি না হয়। স্যার, এখানে একটা আশার কথা হলো ইদানিং আমাদের ডাক্তার সাহেবরা গর্ভবতী মায়েদের
হরমোন পরীক্ষার জন্য আমাদের সেন্টারে পাঠিয়ে থাকেন। আমরা এই বিষয়ে অনেক রোগী পেয়ে থাকি। এ বিষয়ে আমার একটা গবেষণা আছে এবং এটা জার্নালে পাবলিশড হয়েছে যে থাইরয়েড হরমোনের যদি ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে এইটা কিন্তু একটা খুব ভাইটাল একটা কজ, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা কারণ যে ইনফার্টিলিটির, অর্থাৎ বন্ধ্যাত্বের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ যদি থাইরয়েড হাইপোথাইরয়েডিজম থাকে তার, অর্থাৎ থাইরয়েড হরমোন তার নির্দিষ্ট লেভেল পর্যন্ত না থাকে, তাহলে কিন্তু তার বন্ধ্যাত্ব হতে পারে এবং এটা বন্ধ্যাত্বের একটা খুব ভাইটাল একটা কজ, গুরুত্বপূর্ণ কারণ কিন্তু একটা। এটা আমাদের মায়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য হিসেবে কাজে লাগে। অবশ্যই। তো এখন আমরা আসি থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। আমরা জানলাম ছোট্ট একটা গ্ল্যান্ড, এটা আমরা নিজেরাই দেখতে পারি যদি গ্ল্যান্ড বেড়ে যায়, এবং এর ওজন খুব বেশি না, 10 থেকে 25 গ্রাম ওজন হয় থাইরয়েড গ্ল্যান্ডটার। থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোনগুলো নিঃসরণ হয়, সেটা কি কি হরমোন নিঃসরণ হয় এবং সেটা কি কি কাজ করে, এই বিষয়টা আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই স্যার। এই থাইরয়েড হরমোন নিঃসরণের সাথে মস্তিষ্কের আরো দুইটা অর্গান জড়িত। একটাকে বলে হাইপোথ্যালামাস, সে নিঃসরণ করে TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। আরেকটা হলো তার পরে আসতেছে পিটুইটারি গ্ল্যান্ড, সে নিঃসরণ করতেছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর থাইরয়েড গ্ল্যান্ড সে নিঃসরণ করতেছে 80% T4 আকারে নির্গমন হয়, 20% T3 আকারে নির্গমন হয়। তো মানে স্যার থাইরয়েড গ্ল্যান্ড নিঃসরণ করছে T3 এবং T4, এই দুইটা হরমোন নিঃসরণ করতেছে, যেটা আমাদের বডির গ্রোথ নিয়ন্ত্রণ করে, শরীর এবং মস্তিষ্কের গ্রোথ নিয়ন্ত্রণ করে এই হরমোনটা। গ্রোথ বলতে আমি কি বলছি, শরীরের বৃদ্ধিটা। স্যার এটা কি মানসিক বৃদ্ধিতেও সহায়তা করে? অবশ্যই সেটা আমরা পরে আসবো। যেহেতু মস্তিষ্কের বৃদ্ধিটাও থাইরয়েড হরমোনের উপরে নির্ভর করতেছে, আয়োডিনের উপর নির্ভর করতেছে, অতএব সেখানে মানসিক অবস্থাটাও এই হরমোনের সাথে জড়িত, সেটা পরে আমরা আসছি। জি স্যার। এখন আমরা বললাম যে কি কি হরমোন নিঃসরণ করে, এবং সেই হরমোনটা রেগুলেট করে বললাম হাইপোথ্যালামাস। TRH সে রেগুলেট করে TSH কে, এবং TSH রেগুলেট করতেছে থাইরয়েড হরমোনকে, T4 T3 কে। এটা হলো আমাদের টোটাল মেকানিজম অফ রেগুলেশন, এবং এই সব কিছু মিলেই আমাদের শরীরের বৃদ্ধি, মানসিক বৃদ্ধি, মস্তিষ্কের বৃদ্ধি, মেধার বিকাশ, এইগুলোকে কন্ট্রোল করতেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এত সময় কি দেখলাম, থাইরয়েড গ্ল্যান্ডটা কি, তাই না, কি কি হরমোন নিঃসরণ করে, কিভাবে এই হরমোনটা রেগুলেট করে, এবং কি কি কাজ করে শরীর, মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, এইগুলা রেগুলেট করছে থাইরয়েড হরমোনটা। তাহলে একটা বাচ্চা থেকে বড় হওয়া, তার শারীরিক বৃদ্ধি, তার মানসিক বৃদ্ধি, তার মস্তিষ্কের বৃদ্ধি, তার মেধা, সবকিছু কিন্তু আমার এই থাইরয়েড গ্ল্যান্ডের উপরে নির্ভর করছে। তাহলে এই গ্ল্যান্ডটা কত গুরুত্বপূর্ণ, সারা শরীরের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান। এখন আমরা আসবো থাইরয়েড গ্ল্যান্ডের কি কি রোগ হতে পারে। এখন আমরা বলছি গঠনগত কিছু রোগ আছে থাইরয়েড গ্ল্যান্ডের, স্বয়ং নিজের গঠনগত, আর একটা হলো কার্যকারিতাগত, অর্থাৎ হরমোনাল ডিসব্যালেন্স, অর্থাৎ যদি হরমোন সিক্রেশন কম হতে পারে অথবা বেশি হতে পারে, সেটাকে আমরা বলছি কার্যকারিতাগত সমস্যা। যদি হরমোন সিক্রেশন, থাইরয়েডের যে হরমোন আছে সেটা সিক্রেশন কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলছি হাইপোথাইরয়েডিজম। যদি সিক্রেশন কম হয়, অর্থাৎ T3 T4 লেভেল কম হয়, সেক্ষেত্রে আমরা তাকে বলছি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, আর যদি T3 T4 বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলছি হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ কার্যকারিতা বেশি। কার্যকারিতা অনুযায়ী দুই ধরনের রোগ আমরা সাধারণত পেয়ে থাকি। এই রোগগুলা স্বয়ং থাইরয়েড গ্ল্যান্ডের কারণে হতে পারে, আবার মস্তিষ্কের, সেটাকে আমরা বলছি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম। আর সেকেন্ডারি যদি মস্তিষ্কে বললাম যে হাইপোথ্যালামাস অথবা পিটুইটারি গ্ল্যান্ডের কারণে যদি এই সমস্যা হয়ে থাকে, তাকে আমরা বলছি সেকেন্ডারি হাইপো অর হাইপারথাইরয়েডিজম। আগে মেকানিজমটা বলেছিলাম যে
টিএসএইচটা এটার সাথে জড়িত, পিটুইটারি গ্ল্যান্ডের যে টিএসএইচটা এবং টিআরএস এটার সাথে জড়িত। আমার যদি থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন সিক্রেশন বেড়ে যায়, T3 T4 যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আমার টিএসএইচ কমে যাবে। পিটুইটারি গ্ল্যান্ড দেখতেছে কি, মস্তিষ্ক দেখতেছে ও তো ভালোই কাজ করছে। অতএব আমি সিক্রেশনটা কমাই দেই। আবার যদি T3 T4 যদি কমে যায়, অর্থাৎ আমরা হাইপোথাইরয়েডিজম যেটাকে বলছি, তখন কিন্তু টিএসএইচটা বেড়ে যাবে। কারণ ও চিন্তা করতেছে, আরে ওর তো কোনো সমস্যা হচ্ছে, ও তো হরমোন ঠিক মতো নিঃসরণ করতে পারছে না, অথবা আমি টিএসএইচটা বাড়াই দিই। ওকে একটা সংকেত দেওয়া। তাহলে এই যে মেকানিজমটা, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা এই হাইপো এবং হাইপারথাইরয়েডিজম নির্ণয় করে থাকি, যে তিনটা টেস্ট আমরা করি, T3 T4 টিএসএস, অথবা FT3 অর্থাৎ ফ্রি T3, FT4 ফ্রি T4, আর একটা হলো টিএসএস। এই হরমোনগুলা আমরা একসাথে দেখে আমরা হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম আমরা নির্ণয় করতে পারি, প্রাইমারি অথবা সেকেন্ডারি আমরা এটা নির্ণয় করতে পারি। তাহলে খুব সহজ আমরা এটা নির্ণয় করতে পারছি। এরপরে আমরা আসবো যে থাইরয়েড গ্ল্যান্ডের কি কি রোগ হতে পারে, তাই না? গঠনগত কি কি রোগ হতে পারে। গঠনগত আমি প্রথম দেখবো, ওই যে বললাম যে থাইরয়েড গ্ল্যান্ডটা যখন বেড়ে যায় তখন কিন্তু সে নিজেই দেখতে পারে, এরকম আনার দিকে তাকায় ঢোক গিললে দেখবা যে সে হ্যাঁ এখানে গ্ল্যান্ডটা ওঠানামা করতেছে, তখন সে বুঝবে যে সে গ্ল্যান্ডটা বেড়ে যাচ্ছে ঠিক এই জায়গাটায়। আমি দেখাচ্ছি কিন্তু আমার এখানে, যাতে ওদের দর্শকদের বুঝতে সুবিধা হয়। ঠিক এই জায়গাটা, এই যে ধরটা, অনেকে ধর বলে না, ধরের নিচে দুই পাশে এরকম ওঠানামা করবে, তখন সে নিজেই বুঝতে পারবে যে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা বেড়ে গেছে কিনা। হ্যাঁ, এইটাকে আমরা বলি গ্যাগ, গয়টার। সাধারণত আয়োডিনের অভাবেই এই গ্যাগটা হয়ে থাকে, অর্থাৎ যে এলাকায় আয়োডিনের পরিমাণ কম আছে, মাটিতে বিশেষ করে মাটিতে আয়োডিনের পরিমাণ কম আছে, সেই এলাকাগুলোয় এই গ্যাগটা বেশি হয়। গ্যাগ মানে কি স্যার? গলগণ্ড, গয়টার অথবা গ্যাগ। গ্যাগ আমার মনে হয় গ্রাম অঞ্চলে বেশি প্রচলিত। গলগণ্ড নামে অনেকে এটা চেনে আর কি। তো এইটাকে আমরা বলছি ডিফিউজলি, অর্থাৎ গ্ল্যান্ডটা শুধু বেড়ে যাচ্ছে, কোনো টিউমার ওখানে নাই। এই গ্ল্যান্ড বেড়ে যাওয়ার সাথে কিন্তু আবার ওই হরমোনের একটা সম্পর্ক থাকে, সেটা আমরা পরে বলবো। তো এখন আর একটা হলো যে গ্ল্যান্ডে কি হতে পারে, টিউমার হতে পারে। সেটা পানির টিউমার হতে পারে, পানির টিউমার বা সলিড টিউমার একসাথে মিশিয়ে হতে পারে, এটাকে আমরা বলি নোডিউল। থাইরয়েড নোডুল, সিস্টিক নোডুল হতে পারে বা সলিড নোডুল হতে পারে, আবার কমপ্লেক্স নোডুল হতে পারে। নোডুলগুলোর ক্ষেত্রে আবার কি হয় যে এই কিছু কিছু নোডুল আবার ক্যান্সারের রূপ নিতে পারে। স্যার একটু আগে বললেন মাটিতে থাইরয়েডের একটা সম্পৃক্ততা আছে, এই ক্ষেত্রে আমরা উত্তরাঞ্চলে সাধারণত থাইরয়েডের রোগী বেশি পেয়ে থাকি। এই কারণে যেহেতু আমাদের নদী বিধৌত বাংলাদেশ, উত্তর অঞ্চল থেকে পানি মাটির উপর দিয়ে দক্ষিণ অঞ্চলে যে বঙ্গোপসাগরে পড়ে, এই ক্ষেত্রে কি স্যার উত্তর অঞ্চলে মাটিতে আয়োডিনের অভাবজনিত কোনো বিষয় আছে কিনা স্যার? এই বিষয়ে আপনার গবেষণা আছে? এক্স্যাক্টলি। উত্তরবঙ্গটা আমাদের কিন্তু উঁচু এলাকায় অবস্থিত, তাই না? আর আস্তে 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 সমুদ্রের কাছে নেমে আসছে নিচু এলাকা। অতএব ওখান থেকে বৃষ্টি বা বর্ষার দিনে সব পানি করে কি গড়ায় চলে আসে কোথায়? সমুদ্রে। সব আয়োডিন গুলো ধুয়ে চলে আসতেছে সমুদ্রে, যার ফলে ওই এলাকায় আয়োডিনের পরিমাণ কম, যার ফলে ওখানে গয়টার বেশি হয়। গয়টারের সাথে আবার হাইপোথাইরয়েডিজমও জড়িত। এটা খুব চমৎকার একটা কথা বলেছে তুমি। এটা হয়, আমরা কিন্তু এটার অনেকটা প্রিভেন্ট করে ফেলেছি, সেটা আমরা পরে আসবো, যে আমাদের আয়োডিনযুক্ত লবণ দিয়ে কিন্তু আমরা অনেকটা এই আগে যে আমাদের উত্তরবঙ্গে শুনেছে যে অনেক গয়টার হতো, গলগণ্ড হতো, এখন কিন্তু অনেক কমে গেছে। কারণ হচ্ছে কি, আমরা যে খাদ্যের আমাদের লবণের সাথে যে আয়োডিন মিশিয়ে দিয়েছি, এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আয়োডিনের পরিমাণ কিন্তু বাড়িয়ে দিয়েছে শরীরের। তার মানে খাদ্য লবণে আয়োডিন যথোপযুক্ত ভাবে মিশানো থাকাটা অত্যন্ত জরুরি এবং সেটা আমাদের দেশে খুবই ফলপ্রসূ হয়েছে, খুবই কার্যকর হয়েছে। এবং যদি আমরা সত্যিকার অর্থে এই কোয়ালিটিটা মেনটেন করি, যে আমরা দেখি যে পরিমাণে আয়োডিন মিশানোর কথা লবণে যদি সেই পরিমাণে মিশিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা এটা খুবই উপকৃত হব এবং একটা মেধাবী জাতি গঠনে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা খুব জরুরি, এটা খেয়াল করতে হবে, কিন্তু সবাইকেই খেয়াল করতে হবে, সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, যে আয়োডিন লবণে যাতে
পরিমাণ মতো আয়োডিন সবাই যারা এই লবণ তৈরি করতেছে তারা যেন এটা করে। আমরা এখন দেখলাম কি যে আমাদের রোগ সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে আমরা বলছি যে থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যেতে পারে, হাইপোথাইরয়েডিজম হইতে পারে, হাইপারথাইরয়েডিজম হইতে পারে, তাই না? এখন এটার কি কারণে এটা হয়, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমার। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা অটো ইমিউন ডিজিজ, যেটা শরীরের ভিতরেই ইমিউনিটি যে তৈরি হয় সেটাই থাইরয়েড এই গ্ল্যান্ডটাকে সে সহ্য করতে পারতেছে না, তার এই সিক্রেশনটাকে সহ্য করতে পারতেছে না। এটাকে এই অটো ইমিউন ডিজিজের কারণে আমাদের কি হয়, থাইরয়েডাইটিস হয়, একটাকে বলে হাসিমতো থাইরয়েডাইটিস। এই হাসিমতো থাইরয়েডাইটিসে কিন্তু হাইপোথাইরয়েডিজম বেশি হয়। আরেকটা অটোইমিউন ডিজিজ আছে, যে গ্ল্যান্ড বেড়ে গেছে কিন্তু হাইপারথাইরয়েডিজম হচ্ছে, অর্থাৎ থাইরয়েড হরমোন বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি গ্রেভস ডিজিজ। গবেষণায় দেখা গেছে যে এই হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন যে কম থাকে, এইটা দেখা গেছে যে প্রায় 80%ই হয় আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে, আয়োডিনের ঘাটতির কারণে। সেটা আমরা মাটিতে আয়োডিন কম থাকতে পারে, আমরা যথেষ্ট লবণে আয়োডিন হয়তো নাই, আমরা খাদ্যে প্রচুর পরিমাণে আয়োডিন নিচ্ছি না, আমরা আয়োডিন যুক্ত খাবার খাচ্ছি না, এই সমস্ত কারণে কিন্তু আমাদের এই হাইপোথাইরয়েডিজমটা হতে পারে। স্যার কোন কোন খাবারে আয়োডিন আছে এটা নিশ্চয়ই সেটা আমরা পরে আলোচনা করব। আমরা দেখলাম কি যে আমাদের কি কি থাইরয়েডের রোগ হতে পারে। হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডে ইনফ্লামেশন হতে পারে, থাইরয়েডাইটিস বা প্রদাহ হতে পারে, এবং অটোইমিউন ডিজিজের কারণে হতে পারে, অথবা কি কারণে হতে পারে, আয়োডিনের পরিমাণ কম থাকলে শরীরে সেই কারণে হতে পারে। আরেকটা কারণ হতে পারে থাইরয়েড ক্যান্সার, সাধারণত সেটা হলো রেডিয়েশনের কারণে হতে পারে। তুমি যদি রেডিয়েশন কোনো কারণে তুমি রেডিয়েশন বেশি করে মানে এক্সপোজ তোমার হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড ক্যান্সার হতে পারে। এটা তো তাহলে স্যার যারা রেডিয়েশন ওয়ার্কার আছে তাদের জন্য এটা মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা জানা খুবই জরুরি, বিশেষ করে আয়োডিন নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু এই বিষয়টা খুবই রেডিয়েশন প্রোটেকশনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। তা আমরা তো অনেকে সবাই প্রায় আমরা যারা এই থাইরয়েডের সাথে জড়িত তারা সবাই তো আয়োডিন নিয়ে কাজ করি, আমরা তো একটা সতর্কতা অবলম্বন করি অবশ্যই, এবং পাশাপাশি আমাদের আরো সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা এখন দেখলাম যে থাইরয়েডের কি কি রোগ হতে পারে। এখন আমরা কিভাবে এই থাইরয়েড রোগ নির্ণয় করব? থাইরয়েড রোগ নির্ণয় করা খুবই সহজ। এখন এর আগে আমাদের বুঝতে হবে যে কি সিমটম। আমরা পরীক্ষা নিরীক্ষার আগে কিন্তু আমরা সিমটমে যাব, লক্ষণগুলো কি, এই লক্ষণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতে হবে রোগ নির্ণয়ের জন্য। আমাদের রোগীদের বা আমাদের যারা জনসাধারণ আছেন তাদেরও জানা জরুরি, এটা জানা জরুরি। এর আগে আমরা আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, জন্মগত হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ জন্মগত তার সিক্রেশন, হরমোন সিক্রেশন কম হচ্ছে, থাইরয়েড হরমোন সিক্রেশন কম হচ্ছে। আমরা স্যার আলোচনার শুরুতেই জেনেছি 20 থেকে 22 দিনের ভিতরে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হওয়া শুরু করে। ভ্রূণ অবস্থায় বাচ্চা যখন পেটে থাকে কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ড তার তৈরি হলো না, এরকম হতে পারে, নিশ্চয়ই পারে। এটাকে আমরা বলি থাইরয়েড অ্যাজেনেসিস। অথবা কোনো কারণে গঠনটা ভালো হলো না, ডেভেলপমেন্টটা ভালো হলো না, এটাকে আমরা বলি ডিসজেনেসিস। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটা একেবারেই তৈরি হলো না, অথবা গঠনগত ভাবে সে ভালো হলো না, অথবা যে জায়গায় থাকার কথা ছিল সে জায়গায় থাকলো না, একটোপিক পজিশনে থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু হাইপোথাইরয়েডিজম নিয়ে সে জন্মেই গ্রহণ করতে পারে। এটাকে আমরা বলছি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম। আর একটা হলো হরমোন। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটা কি বংশগত হতে পারে? মানে মা কিংবা বাবার যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেই ক্ষেত্রে বাচ্চার হাইপোথাইরয়েডিজম হবে, অর্থাৎ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হবে, এরকম বিষয় কি স্যার? খুব এটা খুবই না, মানে খুব নেসেসারি না যে তার বাচ্চার মা বাবার হাইপোথাইরয়েডিজম হলে তার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হবে, এটা খুব হতে পারে, তবে এটা হবে এরকম মেজর বিষয় না, বলার কোনো সুযোগ নেই। কারণ তার থাইরয়েড গ্ল্যান্ডটা যদি, আমি বলছি যে কি কারণে, থাইরয়েড গ্ল্যান্ডটা যদি তার তৈরি না হয় বা তৈরি ঠিক মতো না হয়,
বা একটোপিক পজিশনে, মানে অন্য জায়গায় থাকলো, যেখানে থাকার কথা সেখানে থাকলো না, অথবা আমরা বলছি হরমোন ডিসজেনেসিস, অর্থাৎ হরমোনটা ঠিকমতো সিক্রেশন যদি না হয় পেটের থেকেই, সেই ক্ষেত্রে কিন্তু তার হাইপোথাইরয়েডিজম হতে পারে। জন্মগত, অর্থাৎ তার পেটের থেকেই হাইপোথাইরয়েডিজম নিয়ে এসে জন্ম করেছে, এটাকে আমরা বলছি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এই আয়োডিন ডেফিসিয়েন্সিও কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের একটা কারণ হতে পারে। তবে সেই ক্ষেত্রে একবারে যদি খুবই কম থাকে একটা মায়ের আয়োডিন শরীরে, খুবই কম থাকে, মানে একেবারে আমরা বলি সিভিয়ার ডেফিসিয়েন্সি, খুবই কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হতে পারে। এখন আমরা থাইরয়েডের সিমটমে আসছিলাম, তাই না? কি কি সিমটম হয়? দুইটা আমরা ফাংশনাল ডিসঅর্ডার বলছি, তাই না? কার্যকারিতাগত ভাবে দুই ধরনের, একটা হাইপো বলছি আর একটা হাইপার বলছি। হাইপো অর্থ কি? হাইপো অর্থ থাইরয়েডের হরমোন কম সিক্রেশন হচ্ছে, তার মানে মেটাবলিজম কম হচ্ছে, তার মানে শরীরের এনার্জি রিলিজ কম হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সিমটম পেয়ে গেলাম কি? শরীর দুর্বল দুর্বল ভাব, সে চলাফেরা কম করতে পারবে। তারপরে যেহেতু মেটাবলিজম কম হচ্ছে, তার মানে তার ওই খাদ্যগুলা শেষ পর্যন্ত ঠিক মতো বার্ন হচ্ছে না, তখন কি হচ্ছে? চর্বি জমে যাচ্ছে, তার মানে সে মোটা হয়ে যাবে। তার মস্তিষ্কে কি হচ্ছে? ঠিক মতো ডেভেলপমেন্ট হচ্ছে না, তারপরে সে কি হবে? মেধা কমে যাবে, অর্থাৎ মনে থাকছে না, বাচ্চা পড়তেছে মনে থাকতেছে না। খুবই ইম্পর্টেন্ট বিষয় স্যার, যে সমস্ত বাচ্চাদের পড়া মনে থাকে না, সেই সমস্ত মা বা আত্মীয় স্বজন তারা এই বিষয়টা জেনে খুবই উপকৃত হয়। আবার দেখতেছে কি যে ঠান্ডা, খুব শীতকালে খুব ঠান্ডা লাগে, কারণ হচ্ছে কি ওই যে তাপটাও কিন্তু থাইরয়েড হরমোন রেগুলেট করে, তখন শীতকালে ঠান্ডা লাগে। হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ক্ষেত্রে আমি বলছি, যেহেতু দেখো শুষ্ক শুষ্ক ভাব হয়ে গেছে, কারণ হচ্ছে কি ওই তাপমাত্রা কমের কারণে তার ঘাম কম হচ্ছে, ময়েশ্চার থাকতেছে না, ত্বকটা শুষ্ক হয়ে যাচ্ছে। মহিলাদের পিরিয়ড রেগুলার হয় না, পিরিয়ড দেখা যাচ্ছে ইরেগুলার পিরিয়ড হচ্ছে। গলার কণ্ঠ দেখবে যে বসে গেছে, হাস্কি ভয়েস আমরা যাদেরকে বলি গ্রাম্য ভাষায় গলা ভাঙা, গলা ভাঙা, এবং মুখ ঠুক ফুলা ফুলা ভাব, ঘুম ভাব, বেশি ঘুমায় সে, তারপরে গলগণ্ডর সাথে থাকতে পারে, ওই সমস্ত সিমটম যাদের আছে। এবং দেখা যায় যে আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা দেখি যে এখানে তুমি আসার সময় দেখছো না, একটা মহিলা কেমন যেন পাগলের মতো ঘুরে বেড়ায়, মুখ ঠুক ফুলা ফুলা। জি স্যার দেখছি আমি। এই যে মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ এই মানসিক যে ব্যাধি, সেটাও কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা কারণ হতে পারে। অতএব মানসিক যে রোগীগুলো আছে, সেগুলো কিন্তু আমরা থাইরয়েড হরমোন টেস্ট করবো কিন্তু তাদেরকে। নিশ্চয়ই স্যার, প্রত্যেকটা রোগীকে আমরা থাইরয়েড হরমোন টেস্ট করবো, যে তার এই থাইরয়েড হরমোনের সমস্যার কারণে মানসিক সমস্যা হলো কিনা। স্যার আর একটা বিষয় স্যার, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের কি শরীর ব্যথা করে, এরকম কোনো বিষয় সিমটম আছে? হ্যাঁ, শরীর ব্যথা করতে পারে, কারণ বললাম যে প্রত্যেকটা অর্গানে কিন্তু তোমার ইফেক্ট হচ্ছে, প্রত্যেকটা অর্গানেরই কিন্তু কি হচ্ছে, যে মেটাবলিজম কমে যাচ্ছে। নার্ভাস সিস্টেম ইফেক্ট হচ্ছে, ওই যে মস্তিষ্কে বললাম যে নার্ভাস সিস্টেম ইফেক্ট হওয়ার কারণে তার শরীর ব্যথা হইতে পারে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আমরা থাইরয়েড যে আর একটা হরমোন আছে, সেটা হলো ক্যালসিটোনিন। সেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড আর একটা হরমোন নিঃসরণ করে, সে কি করে? ক্যালসিয়াম মেটাবলিজমে সহায়তা করে। ক্যালসিটোনিন ওটা আমাদের থাইরয়েড ডিজিজের মধ্যে পড়ে না, আলাদা, কিন্তু তোমার ক্যালসিয়াম মেটাবলিজম যখন কম হচ্ছে, তখনও কিন্তু তোমার শরীর ব্যথা করতে পারে। নার্ভাস সিস্টেমে যে ইফেক্ট করতেছে, তখন শরীর ব্যথা করতে পারে। এটা হাইপোথাইরয়েডিজমের কিন্তু এগুলো সবই সিমটম। আর একটা হলো যে একটা মহিলা দেখবা যে পেটে বাচ্চা আসতেছে, বাচ্চা থাকতেছে না, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম তো কেস প্রায় ঘটে থাকে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। আবার হচ্ছে কি যে বন্ধাত্ব, বাচ্চাই হচ্ছে না, মাসিক রেগুলার হচ্ছে। এইগুলো কিন্তু হাইপোথাইরয়েডিজমের কারণে হচ্ছে, সিমটম। কিন্তু এটা হাইপোথাইরয়েডিজমের একটা সিমটম, এগুলো মনে রাখতে হবে কিন্তু, যে এইগুলো হলেই কিন্তু আমাদের যারা আছেন, তাদের রুগীরা যারা আছেন বা যারা এখনো মনে করেন যে যারা রুগী না, কিন্তু এগুলো হলে কিন্তু তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে তার থাইরয়েডের সমস্যা হতে পারে একটা। এই জন্য আমরা কি বলি, যে যাদের
মস্তিষ্কে অর্থাৎ মানসিক সমস্যা আছে তাদেরকে থাইরয়েড হরমোন টেস্ট করাও, যাদের ম্যাস ইরেগুলার মাসিক হয় তাদেরকে থাইরয়েড হরমোন টেস্ট করাও, যারা বাচ্চা নিতে চায় তাদেরকে আগে থাইরয়েড হরমোন টেস্ট করাও যে থাইরয়েড হরমোন লেভেল ঠিক আছে কিনা। প্রেগনেন্ট উমান যাদের বাচ্চা পেটে আছে তাদেরকে মাঝে মাঝে থাইরয়েড হরমোন টেস্ট করে দেখো যে লেভেলটা ঠিক আছে কিনা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ এগুলো স্যার। আচ্ছা, তাহলে আমরা হাইপোথাইরয়েডিজম দেখলাম, তাই না? কি কি কারণে, মানে আমাদের কি কি সিমটম গুলো হয় হাইপোথাইরয়েডিজম? স্যার এর ভিতরে অনেকগুলো সিমটম বলা হয়ে গেছে, প্রিয় দর্শক আপনারা এগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন দয়া করে। এরপরে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম কি কি সিমটম হতে পারে? আমি বলছিলাম হাইপোতে কি হয় যে মেটাবলিজম কমে যায়। আচ্ছা, হাইপারে কি হয়? মেটাবলিজম বেড়ে যায়। তখন কি হবে? সে শুকিয়ে যাবে। ওখানে মোটা হয়ে যাচ্ছিল, এখন সে কি করবে? সে শুকিয়ে যাবে। যতই খাওয়া দাওয়া করুক তার শরীর ওয়েট গেইন করবে না, শরীর শুকিয়ে যাবে। আচ্ছা, কি হবে? ঘাম হতে থাকবে, কারণ ওখানে হাইপার মেটাবলিজম হচ্ছে, ঘাম হতে থাকবে। অস্থির, হাইপোরা বলছে আমি চুপচাপ এক জায়গায় বসে থাকে, জিম মারে, অস্থিরতা থাকবে। তার ডায়রিয়া হতে পারে। আর হাইপোতে কি হবে? কনস্টিপেশন, কষা হয়ে যাবে। তার ঘুম কম হতে পারে। আচ্ছা, বুক ধড়ফড় করে। আর হয় কি যে এরকম হাত এরকম দিলে দেখবো যেরকম কাঁপছে, অনিচ্ছাকৃত কাঁপুনি। এইগুলো কিন্তু হাইপারথাইরয়েডিজমের একটা লক্ষণ। এবং অনেকে দেখা গেছে যে চোখ বড় হয়ে যায়, এক্সোপথ্যালমাস বলি আমরা। অনেকে দেখবা যেরকম চোখ এরকম বড় হয়ে গেছে, এটা মনে হয় সর্বশেষ স্টেজে যায়। এবং গয়টা অর্থাৎ গলগণ্ড তো থাকতেই পারে, ওই যে আমরা বলছি গ্র্যাপস ডিজিজ। ঠিক এই সমস্ত সিমটম গুলো থাকলে আমরা কি বলবো? যে তার রোগী হাইপারথাইরয়েডিজমে আক্রান্ত। অর্থাৎ ওখানে মোটা হয়ে যাবে, এখানে শুকিয়ে যাবে, ওখানে সে স্লো হয়ে যাবে, এখানে সে ফাস্ট হয়ে যাবে, ওখানে বুক ধড়ফড় করবে হাইপারে, আর ওখানে তার হার্টবিট স্লো হয়ে যাবে। ঠিক উল্টা সিমটম গুলো আসবে। তাহলে আমরা বুঝলাম যে সিমটম গুলা কি কি, তাই না? হাইপো এবং হাইপারের স্পষ্ট করে আমরা বুঝলাম, কিন্তু আমরা সহজে আমরা নিজেরাও বুঝতে পারবো যে আমার হাইপো থাকতে পারে নাকি হাইপার থাকতে পারে। জি স্যার, ঠিক আছে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা ইনভেস্টিগেশন। আমরা মনে করলাম যে হ্যাঁ এই রোগীটার কি আছে? হাইপোথাইরয়েডিজম আছে, হাইপারথাইরয়েডিজম আছে। এখন আমরা কি কি ইনভেস্টিগেশন করব এই রোগটাকে কনফার্ম করার জন্য? এখন আমরা বলছি কি যে T3, T4, TSH শুরুতে বলেছিলাম। আমরা এই তিনটে টেস্ট করব, T3, T4, TSH অথবা FT4, FT3, TSH। টেস্টগুলো করলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে তার সে হাইপোতে ভুগছে নাকি হাইপারে ভুগছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেটা হলো যে ওই যে বলছিলাম অটো ইমিউন ডিজিজ কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? কিছু অ্যান্টিবডি আছে, সেগুলা টেস্ট করতে হয়। তারপরে তোমার অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, টিপিও বলে, থাইরয়েড প্যারক্সিডাজ অ্যান্টিবডি, এগুলো আমরা অটো ইমিউন ডিজিজ কিনা তার সেটা পরীক্ষার জন্য অ্যান্টিবডি গুলো তৈরি করব, টেস্ট করবো। আরেকটা আছে টিজি, থাইরোগ্লোবুলিন। এই থাইরোগ্লোবুলিনটা আমাদের পরীক্ষা করতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো যে আমরা সাধারণত সেটা করি না, কিন্তু সেটা আমাদের করতে হবে। সেটা হলো ইউরিনারি আয়োডিন, অর্থাৎ তার শরীরে আয়োডিনের পরিমাণ ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা কি করব? ইউরিনারি আয়োডিনকে টেস্ট করব। তারপর আর কি করব? তার এই যখন গলগণ্ড হলো, অর্থাৎ গ্ল্যান্ডটা যখন তার বেড়ে গেছে, তখন আমরা কি করব? সিম্পল একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখব যে তার ওই গলায় টিউমার আছে কিনা। আল্ট্রাসোনোগ্রাম যখন করলাম তখন তারপরে সেই টিউমারটা কোন ধরনের, যদি থাকে তারপরে দেখবো যে কোন ধরনের, সেটা কি খুব টিউমারটা খুব বেশি হাইপার নাকি হাইপো। তাহলে সেটা দেখার জন্য কি করবো? অর্থাৎ খুব বেশি ফাংশন করতেছে নাকি কম ফাংশন করতেছে টিউমারটা, সেটা আমরা দেখার জন্য আমরা স্ক্যানিং করি, থাইরয়েড স্ক্যান আমরা করি, তাই না? আচ্ছা, তারপরে টিউমারের ক্ষমতাটা কতটুকু আছে, কার্যকারিতা দেখার জন্য আমরা কি করি? থাইরয়েড আপটেক করি। এই টেস্টগুলো আমরা কিন্তু এখানেই আমরা এই সমস্ত টেস্টই তো পরমাণু শক্তি কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানে আমরা কিন্তু এগুলো করতেছি। আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন এবং অ্যালাইড সায়েন্সেস যেগুলো বাংলাদেশে আছে, আমরা কিন্তু এই টেস্টগুলো করে যাচ্ছি কিন্তু, তাই না? এই সব টেস্টগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এই টেস্টগুলো করে আমরা এই থাইরয়েডের বিভিন্ন রোগগুলো নির্ণয় করতে পারবো। তো রোগ নির্ণয় হয়ে গেলে চিকিৎসা খুব সহজ হয়ে যায়। তার আগে এখন আমরা দেখব যে কি কি জটিলতা
হতে পারে। এই থাইরয়েডের চিকিৎসা যদি আমরা না করি তাহলে কি কি জটিলতা হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ খুবই বিষয়, গুরুত্বপূর্ণ। এখন আমরা বলছি যে মেটাবলিজম কমিয়ে দেয় অথবা বাড়িয়ে দেয় থাইরয়েড হরমোন, তাহলে এবং সারা বডিতে কিন্তু মাল্টি অর্গান কিন্তু ইনভলভ হয় এখানে। মস্তিষ্ক থেকে শুরু করে তোমার মস্তিষ্কে সমস্যা হতে পারে যদি আমি থাইরয়েড হরমোন টেস্ট করে তার চিকিৎসা না করি। হ্যাঁ, কি হয়, মস্তিষ্ক বললাম যে মানে মেধা কমে যায়, মনে থাকে না। হ্যাঁ, তারপরে তোমার মেন্টাল ডিসঅর্ডার যেটা, তাই না, অর্থাৎ ওই সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মানসিক রোগ হতে পারে। হার্টের সমস্যা আমরা যেটা বললাম, হার্টে কি হয়, হার্টবিট বেড়ে যেতে পারে, হার্টবিট কমে যেতে পারে, হার্টের কার্যকারিতা, হাইপোথাইরয়েডিজম হার্টের কার্যকারিতা কমে যেতে পারে এবং তার পালস কমে যাবে, ইভেন সে বেহুশ হয়ে পড়তে পারে, কমায় চলে যেতে পারে, মিক্সেডেমা কমা বলি আমরা, সে কমায় চলে যেতে পারে। ঠিক আছে, ব্রেন এবং হার্ট দুটো মিলে সে কমায় চলে যেতে পারে। তারপরে পরিপাকতন্ত্র আমরা বলছি, তাই না, পরিপাকতন্ত্রে হাইপোথাইরয়েডিজমে কি হয়, তার পরিপাক ভালো হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে তোমার একটা পেশেন্ট যদি শুধু তোমাকে এসে বলে যে আমি খাইতে পারি না কিন্তু পেট ফুলে যাচ্ছে, খাইতে পারি না মোটা হয়ে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা সাধারণত ধরে থাকি যে ওর গ্যাসের সমস্যা আছে, কিন্তু আমি খাওয়া দাওয়া করি না, খাইতেই পারি না, খাওয়ার কোনো চাহিদা নাই, পেট ফুলে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছি, এটা কিন্তু হাইপোথাইরয়েডিজমের একটা কারণ। তখন এই যে পরিপাকতন্ত্রে তার যে ইফেক্টটা করে আর কি, এইটা একটা হলো প্রজনন তন্ত্রে যে ইফেক্ট করে, অর্থাৎ ওই যে আমরা বলছিলাম যে হাইপোথাইরয়েডিজমের কারণে তার বন্ধ্যাত্ব হতে পারে, তারপরে বাচ্চা পেটের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, লিভারে ইফেক্ট করতে পারে, সব অর্গান গুলোই কিন্তু ইফেক্ট করতে পারে, নার্ভাস সিস্টেম ইফেক্ট করতে পারে। ওই যে বললাম, অতএব এই যদি আমি সময় মতো থাইরয়েড হরমোনের চিকিৎসা না করি সেক্ষেত্রে কিন্তু আমার এই জটিলতাগুলো দেখা দিতে পারে, প্রত্যেকটা অর্গানেই কিন্তু জটিলতা দেখা দিতে পারে। অতএব সময় মতো আমরা এই সিমটম গুলো যেহেতু আমাদের জানা আছে, এই সিমটম গুলো আমাদের মধ্যে থাকলে আমরা কি করব, সময় মতো চিকিৎসকের পরামর্শ নিব এবং অতি দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তো এখন আরেকটা হলো যে এরপরে চিকিৎসা, তাই না? জি স্যার। তো চিকিৎসা কিন্তু খুবই সিম্পল, যে যদি তার হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আমরা ওই থাইরক্সিন নামে একটা ওষুধ আছে সেটা আমরা দেই এবং তাকে হয় কি যে খেয়ে যেতে হয় এই ওষুধটা, তার যেহেতু তার হরমোন সিক্রেশনটা কম হচ্ছে, অতএব তার এই ওষুধটা সবসময় কিন্তু খেয়ে যেতে হয়। এবং স্যার, হরমোন সিক্রেশনের সাথে কি ডোজের কোনো বিষয় জড়িত কিনা, মানে ডোজ নির্ণয়ে হরমোনের রিপোর্ট কোনো ভূমিকা পালন করে? হ্যাঁ, লেভেল মানে হরমোনের লেভেল আর কি। হ্যাঁ, যে কোন লেভেলে আছে, আমরা তো ওই যে বললাম যে আমরা যখন চিকিৎসা শুরু করি তার যেহেতু সারা জীবনই ওষুধটা খেয়ে যেতে হবে, তার মাঝে মাঝে এসেই হরমোন লেভেলটা টেস্ট করতে হবে, যে অ্যাডজাস্ট করতে হবে যে তার এই হরমোন লেভেলটা ঠিক আছে কিনা। তার এই জন্য আমরা বলি যে 3 মাস পরে আসেন বা 6 মাস পরে আসেন, হ্যাঁ, এসে আপনি আপনার হরমোন লেভেলটা একটু টেস্ট করে দেখেন যে আপনি যে 50 মাইক্রোগ্রাম খাচ্ছেন বা 100 মাইক্রোগ্রাম খাচ্ছেন, এটা আপনার ডোজটা অ্যাডজাস্ট আছে কিনা, এটা তার টেস্ট করে যেতে হবে, মাঝে মাঝে এসে টেস্ট করতে হবে। এবং সাধারণত এই হরমোন এই থাইরক্সিনটা খালি পেটে, সকালে খালি পেটে খেলে খুব ভালো কাজ, বেশি কার্যকারিতা হয়। এবং আমরা বলি যে খাওয়ার 1 ঘন্টা আগে যেন সে ওষুধটা খায়। এটা কিন্তু হাইপোথাইরয়েডিজমের চিকিৎসা খুব সিম্পল। হাইপারথাইরয়েডিজমের চিকিৎসাটা একটু অন্যরকম, যে এটা আমরা এখানেও কিছু কার্বিমাজল আছে, হ্যাঁ, তারপরে প্রোপাইল থাইরোসিল আছে, হ্যাঁ, মেথিমাজল আছে, এই ওষুধগুলো দিয়ে আমরা এই হাইপারথাইরয়েডিজম চিকিৎসা করে থাকি। আমরা সাধারণত একটানা 2 বছর এই ওষুধ দিয়ে চিকিৎসা করি। তারপরে যদি দেখা যায় যে এই ওষুধগুলো ভালো কাজ করছে না, তখন কিন্তু আমরা আমাদের ইনস্টিটিউটে কিন্তু আমরা তাদেরকে রেডিও আয়োডিন থেরাপি দিয়ে দিই। রেডিও আয়োডিন আমরা এই লিকুইড পানির মতো পাওয়া যায়, তাকে আমরা খাওয়াই দিই। এখানেই কিন্তু এটা আমরা করে থাকি। আমরা যাদেরকে রেডিও আয়োডিন থেরাপি দেই তাদের আর ওষুধের প্রয়োজন হয় না। ওষুধ আমরা সাধারণত দেখা যায় যে এই পর্যন্ত আমরা যতগুলো রোগীর চিকিৎসা করছি তাদেরকে মোটামুটি সবাই ভালো আছে। আর দ্বিতীয়বার ডোজ দেওয়া লাগছে, এত বছরে আমি এখানে তো এই ব্যাপারে জড়িত আছি, দ্বিতীয়বারে 1-2টা পেশেন্ট ছাড়া আমাদের দ্বিতীয়বার ডোজ দেওয়া লাগে নাই। আমরা মোটামুটি প্রথম ডোজেই কিন্তু আমাদের রোগীর চিকিৎসা হয়ে গেছে। হাইপারথাইরয়েডিজমের চিকিৎসা খুবই ভালো চিকিৎসা। আর একটা হলো যে ক্যান্সারের চিকিৎসাটা কিন্তু এই সবচেয়ে মানে খুব মজার বিষয় হলো যে আমরা থাইরয়েড ক্যান্সারে আমরা ক্যান্সারই বলি না এটাকে, হ্যাঁ, আমরা খুব সহজেই কিন্তু এই ক্যান্সারের চিকিৎসাটা
করে ফেলি। কি বলি আমরা, যে হ্যাঁ যখন ক্যান্সার ধরা পড়লো তার এখানে যে গ্ল্যান্ড আছে, টিউমার আছে, তখন আমরা বলি তাকে যে সে আপনি একটা টেস্ট করে আসেন, এফএনএসি করাই। এখন আল্ট্রাসাউন্ড গাইডেন্স দিয়ে এফএনএসি করা যায়, ওখান থেকে মাংস কেটে এনে পরীক্ষা করে দেখে তার ক্যান্সার, তখন করে কি টোটাল থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা অপারেশন বলি যে আপনি অপারেশন করে আসেন। অপারেশন করে আসার পরে আমরা কি করি যে আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করেন। আচ্ছা, আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে তার কোনো থাইরয়েড টিস্যু নেই, অপারেশনটা খুব ভালো হয়েছে, টোটাল অপারেশন করা হয়ে গেছে। তারপর আমরা স্ক্যানও করি, মাঝে মাঝে স্ক্যান করে দেখি যে তার কোনো থাইরয়েড টিস্যু আছে কিনা। যদি একটু বেশি পরিমাণ থাকে তখন বলি যে আপনি আবার অপারেশনটা করে আসেন। আর যদি একটু কম পরিমাণ থাকলেও আমরা কিন্তু এখানে আমরা থেরাপি দিয়ে দিই। আমরা কি করি, রেডিওআয়োডিন ক্যাপসুল খাওয়াই দিই। তার একটা ক্যাপসুল আমি খাওয়াই দিলাম, এ পর্যন্ত শেষ, তার ক্যান্সার আর হবে না। এবং আমরা দেখছি যে আমাদের এখানে আমরা যতগুলো পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট চিকিৎসা করছি, এই পর্যন্ত আমাদের সেকেন্ড ডোজ কাউকে খাওয়ানো লাগে না। একটা ক্যাপসুলে আমরা কিন্তু মোটামুটি চিকিৎসা করে দিয়েছি। বিশাল ব্যাপার। এবং এটা খুবই কিন্তু মানে একটা কি বলবো, একটা স্বস্তিদায়ক একটা বিষয়। ক্যান্সারের সময় ভয় পায়, কিন্তু থাইরয়েড ক্যান্সারে কিন্তু আমরা খুব অহরহই এই চিকিৎসাটা আমরা করছি এবং সফলতার সাথেই আমরা করছি। রোগের চিকিৎসা তো করলাম, রোগ হলে তো চিকিৎসা করতেই হবে, কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি যে প্রতিরোধ। আমরা কিভাবে এই রোগটা যাতে না হয় সেটা কিভাবে প্রতিরোধ করতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের হাতে কিছু জিনিস কিন্তু আছে, যেমন অটোইমিউন ডিজিজ যেটা, বা ক্যান্সার কোনো কারণে, রেডিয়েশনের কারণে, অন্য কোনো কারণে ক্যান্সার হলে কিন্তু আমরা হয়তো প্রতিরোধ করতে পারবো না। ক্যান্সারও অনেকটাও দেখা গেছে যে সেটা আমি একটা গবেষণা করতে চাচ্ছি, কিন্তু ওই ইউরিনারি আয়োডিনটা আসলে আমার এখানে টেস্ট করতে পারছি না ফরিদপুরে, যে আমাদের যে ক্যান্সার পেশেন্ট গুলো আসে তাদের ইউরিনারি আয়োডিনটা আমি একটু দেখতে চাই। আয়োডিনের অভাবেও অনেক সময় দেখা যায় যে ক্যান্সার হচ্ছে কিনা, যার ফলে অটোইমিউন ডিজিজ এবং ক্যান্সার হয়তো আমাদের হাতে নাই, বা কিছু পরিমাণে থাকলেও ক্যান্সারের বিষয়টা থাকতে পারে, কিন্তু অন্য যে রোগগুলো আছে সেগুলোকে আমাদের হাতে কিন্তু আছে। আমরা কিন্তু যেমন আয়োডিনের অভাবে যে থাইরয়েডের রোগগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা খুব সহজেই সেটা প্রতিরোধ করতে পারি। খুব ইন্টারেস্টিং। আমরা আয়োডিন জাতীয় খাদ্য খাবো। আয়োডিন সমৃদ্ধ খাদ্য যদি আমরা খাই, সেক্ষেত্রে আমাদের শরীরে আয়োডিনের পরিমাণ ঠিক থাকবে। ঠিক থাকলে আয়োডিন জনিত কারণে যে থাইরয়েডের সমস্যাগুলো হতো সেগুলো হবে না। তাহলে আমি বলছি কি যে হাইপোথাইরয়েডিজমের প্রায় 80% কিন্তু আয়োডিন জনিত কারণে হয়ে থাকে। তাহলে আমি যদি আমার শরীরের আয়োডিন লেভেলটা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমার হাইপোথাইরয়েডিজমের থেকে অনেকাংশেই রক্ষা পাবো। 80% আমি বেঁচে গেলাম। এখন আমরা দেখব যে কি কি খাদ্যে আয়োডিন বেশি থাকে। আয়োডিনের সোর্স বলছিলাম সমুদ্রের যে খাবারগুলো আছে, সামুদ্রিক মাছ, সামুদ্রিক শৈবাল, এগুলো সবচেয়ে বেশি আয়োডিন থাকে। কি কারণে বলতো? উত্তর অঞ্চল থেকে আয়োডিন পানির সাথে ধুয়ে সব সমুদ্রে চলে আসে, সমুদ্রে যেয়ে পড়ে, যার ফলে সামুদ্রিক যে খাবারগুলো আছে এই খাবারে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, এগুলো প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। তারপরে আর কি আসে? দুগ্ধজাত খাবার, দুধ, তারপরে কি দই, পনির, এগুলোর মধ্যে টক দই কিন্তু সবচেয়ে বেশি আয়োডিন থাকে। টক দই সিম্পল, তুমি টক দই খেয়ে কিন্তু প্রচুর আয়োডিনের ঘাটতি মেটাতে পারো। আমরা তো সাধারণত সুস্বাদু এবং মুখরোচক দই খেয়ে থাকি, কিন্তু টক দইতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। ঠিক আছে। আর একটা কি, চিংড়ি মাছে কিন্তু আয়োডিন থাকে বেশি। তারপরে কি, সিদ্ধ ডিম। স্যার, চিংড়ি মাছে কি কোলেস্টেরল একটু বেশি থাকে, এই জন্য আমরা বলি কি সিদ্ধ ডিমটা খেতে পারি আমরা। সিদ্ধ ডিমের সাদা অংশে আয়োডিন বেশি থাকে। তারপরে আর একটা খুব সস্তা একটা খাবারে কিন্তু আমরা আয়োডিন পেতে পারি, সেটা হলো সিদ্ধ আলু। এটা কি স্যার মানে মৌ আলু, মানে আলু সিদ্ধ মানে গোল আলু নাকি? গোল আলু তুমি সিদ্ধ করে অনেকে ভর্তা করে খায় না? জি স্যার। এই গোল আলু ভর্তায় বা সিদ্ধ আলু যদি খেতে পারে তাহলে আরো ভালো, ভর্তা ছাড়া। আর এই গোল আলু ভর্তায় কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। তাহলে খেয়াল করছো যে ভুট্টা, স্ট্রবেরি, এই খাবারগুলো প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। তারপরে চিংড়ি মাছ তো আমরা বললাম। তাহলে এই খাবারগুলো, আর একটা খুব ইম্পর্টেন্ট একটা খাবার আছে
আমাদের, সেটা হলো যে আমরা খাই মাঝে মাঝে ওই শুকনা আঙ্গুর অথবা শুকনা বড়ই। শুকনা আঙ্গুর মানে কিসমিস, স্যার। কিসমিসে কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। এইগুলা কিন্তু এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা এমনি প্রচুর পরিমাণে আয়োডিন পেয়ে যাবো। ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, এগুলোর মধ্যে আয়োডিন থাকে। এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের কি হবে, আয়োডিন ডিফিসিয়েন্সি এমনিতেই কমে যাবে। যার ফলে আমরা অন্তত ওই হাইপোথাইরয়েডিজম থেকে 80% হাইপোথাইরয়েডিজম থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। অতএব আমাদের খুব খেয়াল রাখতে হবে যে আমরা এই আয়োডিন সমৃদ্ধ খাবারগুলো যেন খাই, যেগুলো সহজভাবে বললাম। আলু ভর্তা আমরা ইজিলি খেতে পারি, এবং আমরা প্রায় খেতে, সিদ্ধ ডিমটা আমরা ইজিলি খেতে পারি, চিংড়ি মাছটা আমরা খেতে পারি, সামুদ্রিক মাছ হয়তো আমরা পেলাম না, টক দইটা আমরা ইজিলি খেতে পারি, ভুট্টাটা আমরা খেতে পারি, কিশমিশটা আমরা খেতে পারি, শুকনো বড়িটা আমরা খেতে পারি। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আয়োডিন থাকে এগুলো। এবং আমরা ফলমূল যেগুলো খাই, তবে সবচেয়ে এর আগেও কিন্তু আমি একটা বিষয়ের অবতারণা করেছিলাম যে ভেজালটা কিন্তু খুবই খারাপ। কারণ হচ্ছে কি, এই যে কেমিক্যালস গুলো আমরা দেই সেগুলো কিন্তু আমাদের এই খনিজ পদার্থগুলোকে নষ্ট করে দেয়। ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করার সময় কিন্তু আমরা বলেছিলাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হলো যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম যে আয়োডিন যুক্ত লবণ। এটা কিন্তু আমাদের দেশে খুবই ইফেক্টিভ হয়েছে যে আয়োডিন যুক্ত লবণটা যদি আমরা খাই তাতে করে কিন্তু আমরা উত্তরবঙ্গে, বিশেষ করে এখন তুমি আর খুব গয়টার বেশি দেখো না, পাওয়া যায় না। কারণ এই সাপ্লিমেন্ট, তাই না, আয়োডিনের মধ্যে আমরা আয়োডিনটা লবণের মধ্যে দিচ্ছি। এবং এটা কর্তৃপক্ষ বা যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে খুবই এই বিষয়টা খেয়াল করা উচিত যে একটা মেধাবী জাতি যদি আমি তৈরি করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমার প্রচুর পরিমাণে আয়োডিন যুক্ত খাবার এবং এই আয়োডিন লবণটা খুব ইফেক্টিভ আমাদের জন্য। এটা খেয়াল রাখতে হবে আর কি। স্যার, কর্তৃপক্ষ নিশ্চয়ই খেয়াল রাখবে। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রতিরোধ করতে পারি, আমাদের হাতে কিন্তু এটা আছে। অর্থাৎ আমরা সবাই সচেতন থাকবো, এই সিমটম গুলো খেয়াল করবো। আর একটা হলো যে এই আয়োডিন যুক্ত খাদ্য আমরা খাবো। আর একটা বিষয় আমি খুব স্পেশালি বলতে চাচ্ছিলাম যে প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে অথবা যারা বাচ্চা নিতে চায়, এখন নিশ্চয়ই সবাই আমরা চাই যে আমাদের বাচ্চাটা মেধাবী হোক, নিশ্চয়ই চাই, তাই না? তাহলে এখন আমি কি করব যে আমি বাচ্চা নেওয়ার আগে আমি প্রথমে আমার হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটা আমি পরীক্ষা করে দেখবো। তারপরে আমি যদি ইউরিনারি আয়োডিনটা পরীক্ষা করতে পারি যে আমার শরীরে আয়োডিন ডেফিসিয়েন্সি আছে কিনা। যে মায়েরা বাচ্চা নিতে চান তাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমার শরীরে আয়োডিনের পরিমাণ ঠিক আছে কিনা, সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমার বাচ্চাটা মেধাবী হবে। আর যদি আয়োডিনের পরিমাণ কম থাকে তাহলে বাচ্চাটার মেধা কম হবে। তারপরে অন্য সমস্যা, গর্ভাবস্থা অন্য সমস্যা হতে পারে, সব অর্গানগুলোর ডেভেলপমেন্ট কম হতে পারে। এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে হাইপোথাইরয়েডিজম আছে কিনা অথবা থাইরয়েড হরমোন লেভেলটা আমি দেখে নিব বাচ্চা নেওয়ার আগেই কিন্তু, এবং আয়োডিনটাও আমি দেখে নিব। আর এই যে লিস্টটা বললাম, আমি কমপক্ষে 6 মাস বা 1 বছর আগের থেকে আমি এই আয়োডিন জাতীয়, প্রচুর পরিমাণে আয়োডিন জাতীয় খাদ্যগুলো খাবো। আমি মায়েদেরকে বলছি, যারা বাচ্চা নিতে চান তারা কিন্তু আপনি এই খাদ্যগুলো আপনি আপনার মেনুতে থাকবে, যাতে করে আপনার শরীরে আয়োডিনের পরিমাণ সঠিক থাকে। তাহলে আমরা কি করব যে বাচ্চা নেওয়ার আগেই এই সচেতনতা, এই সতর্কতা আমরা গ্রহণ করব। আর বাচ্চা আমি যখন নিব তখনও আমি বাচ্চা পেটে থাকলেও আমি মনিটর করবো যে আমার হরমোন লেভেল সঠিক আছে কিনা। আমি 1 মাস পরে, প্রথম দিকে 1 মাস পরে, 2 মাস পরে এসে আমি হরমোন লেভেলটা আমি দেখবো যে লেভেল ঠিক আছে কিনা। অর্থাৎ TSH বিশেষ করে 2.5 এর নিচে থাকতে হবে, সেটা আছে কিনা। আচ্ছা, আয়োডিনের পরিমাণ, যে আমি কেন স্পেশালি প্রেগনেন্টদের বললাম, একজন নর্মাল মানুষের যদি 150 মাইক্রোগ্রাম আয়োডিন লাগে, একজন প্রেগনেন্ট উমেনের লাগবে 220 মাইক্রোগ্রাম। তার মানে কি স্যার, গর্ভবতীদের জন্য আয়োডিন বেশি লাগে। আর যে মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তার লাগবে 290 মাইক্রোগ্রাম, তাহলে আরো বেশি লাগবে। এই জন্য আমি এই বিষয়টা কেন স্পেশালি এই বিষয়টা অবতারণা করলাম। আমাদের মারা যারা বাচ্চা নিবেন অথবা যারা বাচ্চা পেটে আছে তারা কিন্তু আলাদা সতর্কতা অবলম্বন করবেন, যাতে আয়োডিন, প্রচুর পরিমাণে আয়োডিন জাতীয় খাবার খাবেন, হরমোন লেভেলটা টেস্ট করে দেখবেন। আর যদি পারেন তাহলে ইউরিনারি আয়োডিনটাও শরীরে আয়োডিনের লেভেল কি আছে সেটাও টেস্ট করে নিতে পারেন।
তাহলে হবে কি যে আমার বাচ্চাটার গ্রোথ ভালো হবে, শারীরিক এবং মানসিক মানসিক বৃদ্ধি ভালো হবে, বাচ্চাটা মেধাবী হবে। এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমরা নিজেরা সুস্থ থাকবো এবং আমার যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে সে সুস্থ বাচ্চা হবে। অতএব একটা আমি সুস্থ মেধাবী জাতি গঠন করতে পারবো। আশা করি সবাই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং সবার শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ স্যার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা হলো। আমরা যারা এই ভিডিওটা দেখলাম, আমাদের মনে রাখতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া। পরবর্তীতে এই আয়োডিন গঠিত বা থাইরয়েড গঠিত রোগ বিষয়ে আরো ভিডিও আসবে। আপনারা সবার আগে এই ভিডিওগুলো পাওয়ার জন্য গ্রিনমেট 720 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের ধৈর্য ধরে এত সময় আমাদের সম্মানিত স্যারের আলোচনা শোনার জন্য। ধন্যবাদ তোমাকে এবং দর্শক যারা শুনছেন এবং দেখছেন।